আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনায় বিএনপি, তারেক রহমান গণতন্ত্রের পথ প্রদর্শক মন্তব্য। আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে মনে করে জামায়াত, আওয়ামী লীগের মতো আরও অনেক দলের নির্বাসনে যাওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, ২১শে জানুয়ারি থেকে B1 B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ ১৮.৫ লাখ টাকা। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর বিশিষ্টজনদের সাধুবাদ। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। শুধু রাজনীতিতে গণতন্ত্র নয়, গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের পথ প্রদর্শক। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের দোয়া অনুষ্ঠান আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করেন। স্বৈরাচারের সাথে আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 1991 সালের নির্বাচন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, আর 2008-এর নির্বাচন ছিল পাতানো। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। যারা দেশে গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে, তারা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন মঈন খান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। মনোনয়নপত্র যাচাইয়ের পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বৈষম্যের অভিযোগ এনে জামায়াতে ইসলামী বলেছে, আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের নেতারা বলেন, অতীতের মতো নির্বাচন করতে গেলে আওয়ামী লীগের মতো নির্বাসনে যাবে অনেক দল। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে
3 দিনে নির্বাচন কমিশনে আপিল হয়েছে 295টি। নাজিব বেগের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন বুধবার সকাল 10টা থেকেই নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে আসতে থাকেন প্রার্থী ও তাদের সমর্থকরা। অনেকের অভিযোগ, যাচাইয়ে ছোটখাটো কারণেই বাতিল করা হয়েছে মনোনয়নপত্র। নির্বাচন কমিশন ছোট ছোট বিষয়গুলোকে জেলা পর্যায়ে সমাধানের সুযোগ রাখতেন একটা দিনের জন্য, এই কষ্টটা হতে হবে। আমি আশা করি যে আমাদের এই প্রধান নির্বাচনী কমিশনার আমাকে আবার বৈধ হিসেবে গণ্য করবেন। বিকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নানা বিষয়ে একটি দলকে সুবিধা দেওয়া হচ্ছে, আবার কারচুপির নির্বাচন হলে পরিণতি সুখকর হবে না, শঙ্কা জানায় দলটি। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারাও এক পর্যায়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসন হচ্ছে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা ইসিকে জানিয়েছে দলটি। জানানো হয়, তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনার বিষয়ে আলোচনা করেছে জামায়াত। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে, তাতে আগামী নির্বাচন পাতানো হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। আর পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের মুখে দাঁড়াবে। বসুন্ধরায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। তিনি বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। গুম, খুন, কণ্ঠরোধ ও একতরফা নির্বাচনের ফ্যাসিবাদীদের ফেরাতে না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের দুই প্রতিনিধি। নৌপরিবহন উপদেষ্টা গণভোট নিয়ে উদ্বুদ্ধ করতে নির্বাচন কমিশনকে মাঠে নামার পাশাপাশি রাজনৈতিক দলকে সংস্কারে বাধ্য করতে জনগণের প্রতি আহ্বান জানান। মাসরুর শাকিলের রিপোর্ট। গণভোট 2026 কি ও কেন, এই ইস্যুতে নির্বাচন নিয়ে কাজ করা সুশাসনের জন্য নাগরিক সংগঠন সুজনের গোলটেবিল। বলেন, 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভবিষ্যতের ফ্যাসিবাদ রুখে দিতে সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাব নিয়ে গণভোট হতে যাচ্ছে। রাজনৈতিক দলও জোট কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নের স্বাক্ষর ও অঙ্গীকার করে 12 ফেব্রুয়ারি তারিখে সকাল 7টা থেকে 4:30 পর্যন্ত নির্বাচন হবে এবং এতে দুটো ব্যালট থাকবে, হাঁ না ভোটের দেওয়ার সুযোগ থাকবে। গণভোট নিয়ে মাঠের বাস্তবতা তুলে ধরেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। কেন গণভোটে হাঁ জয়যুক্ত হওয়া প্রয়োজন তা জানান সরকারের দুই প্রতিনিধি। আমরা কি একক গণতন্ত্রের কথা বলে একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে কিনা, আমরা কি সেই ধরনের ফ্যাসিবাদ দেখবো কিনা, আমরা কি ভোট বাক্স ক্যাপ্চার হতে দেখবো কিনা, আমরা একক হাতে সমস্ত ক্ষমতা থাকতে দেব কিনা। ইলেকশন কমিশনের কাজ এবার শুধু ভোটটা করানো নয়,
তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে, দেয়ার রেসপন্সিবল। সহজ ভাষায় বললে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর প্রেসক্রিপশন হলো এইটা, ব্যবস্থাপত্র। যদি এটাকে আমরা অনুমোদন করে আমাদের জাতীয় জীবনে বাস্তবায়ন ঘটাতে না পারি, তাহলে নিশ্চিতভাবে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং আমরাই সেটা নিয়ে আসবো। এটার জন্য অন্য কেউ দায়ী থাকবে না, জাতি হিসেবে আমরাই নিয়ে আসবো। বৈঠকে প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ক্ষমতার ভারসাম্যের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করা হয়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে অন্যান্য সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভিসা বন্ড তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশ। এবছর 21শে জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে B1, B2 ভিসার জন্য আবেদন করতে গেলে সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18.5 লাখ টাকা। এ পর্যন্ত বাংলাদেশ সহ 38টি দেশকে এই বন্ড তালিকায় যুক্ত করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব দেশের পাসপোর্টধারী যে কোনো নাগরিক B1, B2 ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হওয়ার সাপেক্ষে 5,000, 10,000 বা $15,000 একটি বন্ড জমা দিতে হবে। পরিমাণ নির্ধারিত হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি ফর্ম জমা দিয়ে ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ভিসা বন্ড আরোপ করা দেশের তালিকা দিয়ে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এন্ট্রি বা এক্সিট ওভারস্টে রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ডের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশ ও এক্সিটের ক্ষেত্রে 3টি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট 3টি হল বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর সময়মতো নিজ দেশে না ফেরার প্রবণতা বেশি, সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ড চালু করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ থেকে গেলে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করতে এই অর্থ জামানত হিসেবে রাখা হয়। বন্ডের টাকা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov-র মাধ্যমে জমা দিতে হবে। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, তাপমাত্রা স্মরণকালের নিম্ন পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। শীতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর মানুষ। প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন শিশু ও বয়স্করা। জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির সিরাজগঞ্জের বিচ্ছিন্ন চরাঞ্চল। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ভাঙ্গারচরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। স্থবির ভোরেও কর্মব্যস্ত এনায়েতপুর ঘাট। শৈত্যপ্রবাহের সকালে যমুনা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদীর ওপারের বিচ্ছিন্ন ভাঙাচরের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা।
হাল আমলের আধুনিক সকল ব্যবস্থাপনার বিপরীতে কৃষিভিত্তিক এই জনপদের সুযোগ সুবিধা খুবই সীমিত। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। চরের নাম আর ইতিহাস বলে ভাঙাগড়ায় এখানকার ফি বছরের নির্মম বাস্তবতা। চলমান শৈত্যপ্রবাহে এই জনপদের দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধির। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। যা পাইছি ভালোই পাইছি, আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। যারা দিল তাদের জন্য আরো জন দুয়ার তৌফিক দান করে আল্লাহ। ঠান্ডা কাশি ওষুধ পাইছি, খুব উপকার হবো। আমরা ঠান্ডার ভিতর কম্বল পাইছি, ওষুধ পাইছি, এটাতে আমাদের খুব উপকার হবো। আমরা কম্বল পাইছি, ঠান্ডার জন্যতে ওষুধ পাইছি। হাড়ের দোষ, শরীর দুর্বল, ওষুধ পাইছি। শরীর দুর্বল, হাত পা বিষ। পয়সা লাগে না, মানুষ নাই, বেটা পুষু কিছু নাই, শোনা। ওষুধ পাইছি, কম্বল পাইছি। আল্লাহ যিনি তাগর ব্যস্ত রিসিভ করে, তাগর হাত যিনি দান করে, যাদের উসিলায় আমরা এগুলা পাচ্ছি তাগর প্রতি ধন্যবাদ জানাই। খুবই শীত, একটা কম্বল পাইছি, ওষুধ দিছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মেল বাতাস, সত্য প্রবাহ চলছে। আমার কাছে মনে হলো যদি আমাদের পাশাপাশি আরও এরকম সেবামূলক কাজে যদি এগিয়ে আসে, এই শীতের এর প্রাদুর্ভাব থেকে এরা অনেকাংশে লাঘব পাবে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়, ভাঙারচরের মতো প্রান্তিক জনপদের টেকসই উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, উন্নয়ন অংশীদার হিসেবে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হিসেবে কাজ করতে চায়। পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, তবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলাতে চায় না দেশটি। The Ambassador, the Republic of China, People's Republic of China, called on the acting chairman, Mr. Tariq Rahman. The meeting was held in a very cordial atmosphere. China has been a long-standing, important development partner of Bangladesh. The ambassador exchanged pleasantries with the leader on his return, on his historic return on 25th December, and the acting chairman expressed China would continue to be an important development partner of Bangladesh. টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি স্পষ্ট একথা জানিয়ে দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যে এই সিদ্ধান্ত নিয়েছে তা আইসিসিকে বোঝানোর জন্য নতুন করে চিঠি দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিকল্প স্থান শ্রীলঙ্কায় খেলতে চায়, কিন্তু আইসিসি এ বিষয়ে এখনও কিছুই জানায়নি। নিরাপত্তার বিষয়টি সামনে এনে নতুন করে আইসিসিকে ব্যাখ্যা দেবে বাংলাদেশ। এটা এখন অপমান বা আত্মসম্মানের জায়গায় পৌঁছেছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপোষ নয়। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান,
আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। সিদ্ধান্তে অনড় থেকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি খেলার স্থান পরিবর্তনে সম্মত না হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে বৈঠক শেষে জানানো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নগরের সবুজায়নে সব শ্রেণীর নগরবাসী এখন যুক্ত হচ্ছেন। যে ধারাকে আরও বিস্তৃত করতে ভবন নির্মাণে ছাদ কৃষি বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহাখালী ডিওএইচএস এলাকার প্রায় 2700 বর্গফুট এই ছাদে 5 বছর আগেও ছিল শুধু ফলদ গাছ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নানা জাতের সবজি আর ফসল। আধুনিক কৌশল আর পরিকল্পিত ব্যবস্থাপনায় এই ছাদ এখন সেজে উঠেছে এক টুকরো মাঠ ভিত্তিক কৃষির আদলে। এর উদ্যোক্তা এম শাখাওয়াত হোসেন তার এই উদ্যোগকে সাজিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আর টেকসই কাঠামোয়। কালার্ড কপি আর এইগুলো তো বাঁধাকপি। এখানে আপনি দেখবেন যে ব্রোকলি ভালো হয়, আর ওগুলো হচ্ছে ফুলকপি। তারপরে আপনার কিছু এখন লাগালাম, কিছু এটা উঠে গেলে আবার পরে লাগাবো। আর কেমিক্যাল সার ব্যবহার করেন নাকি না একদম অর্গানিক? না, আমার গোবর জাতীয় সারই কিনে, ভার্মি কম্পোস্ট যেগুলো এখন, ভার্মি কম্পোস্ট, গোবর জাতীয় সার এগুলো সব নিয়ে আসি। সরকারের পক্ষ থেকে ছাদ কৃষি বিষয়ক প্রণোদনা পুনরায় চালুর আশ্বাসও দেন এই উদ্যোক্তা ও নীতি নির্ধারক। আমরা তো তখন বলেছিলাম যে এরকম অনেক ছাদ কৃষক বলেছিলাম সরকারের দেয়, তো তারা আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার আপনি তো বললেন, কই আমরা তো দেখি না, পাই না। হ্যাঁ, এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাপার, যারা এখানে ঢাকা শহরের মধ্যে যারা থাকে। আচ্ছা, এনবিআর কোনো বিষয় না, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমিও যেহেতু আমরা সিইওর কাছে ট্যাক্সটা দেই, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা মিউনিসিপ্যাল ওইভাবে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দেই না। আমি ডেফিনেটলি আজকে বলেছেন, আজকে আমি খোঁজ দেব, একটু চেক করে আজকে চেক করব। দেশ জুড়ে ছাদ কৃষিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যৎ নীতিমালায় কৃষিভিত্তিক পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জনাব শাখাওয়াত এখন কৃষির অনেক কিছুই রপ্ত করেছেন। পুরো ছাদটিকে শীতকালীন নানান শাকসবজি এবং ফলমূলে ভরে তুলেছেন। তিনি বলছেন যে ছাদ কৃষি এখন শুধুই মাত্র শৌখিনতার ভেতরে সীমাবদ্ধ নেই, অনেকেই তার দাবি ছাদ কৃষির সাথে এই অভিযানে রপ্ত হয়েছে। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ বিপিএল টি20। বিপিএলের 12তম আসরের মাঝপথে এসে মুস্তাফিজ এবং টি20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়েই আলোচনার ঝড় উঠছে নিয়মিত। মুস্তাফিজের শান্ত ভাব যেমন শক্তি যোগাচ্ছে, তেমনি সম্মান বিসর্জন না দিয়ে বিসিবি এবং কোচরা নমনীয় হচ্ছেন বিশ্বকাপ খেলার পক্ষে। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। ভোরের সূর্য ওঠার আগেই সংবাদ প্রকাশিত হয় ভারতে গিয়েই টি20 বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, নয়তো পয়েন্ট খোয়াতে হবে টাইগারদের। এমন সংবাদকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি দেয় বিসিবি। একই সঙ্গে এই ইস্যুতে ভারত সরকার, বিসিসিআই এবং আইসিসির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পক্ষে বাংলাদেশ। আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আমাদের দেশের সম্মান, আমাদের দেশের সম্মানের জন্য যে জিনিসটা রাইট সেটাই করতে হবে। আরেকটা আছে হচ্ছে আমাদের ক্রিকেটিং ফিউচার, আমাদের ক্রিকেটের স্বার্থে যেটা রাইট ডিসিশন হবে সেটাও আসলে নেওয়া উচিত। যে স্পোর্টস ক্রিকেট এর সাথে পলিটিক্স ইনভলভ করা উচিত না। সো স্পোর্টস যত আমরা পলিটিক্সকে বাইরে রাখতে পারবো তত আমাদের জন্য ভালো। আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয়ায় যখন উত্তাল দেশ, তখন রংপুর রাইডার্সের হয়ে নির্ভর হয়ে খেলছেন দ্য ফিজ। অনুশীলনে না এলেও তার প্রতি সমর্থন সকলের। মুস্তাফিজ জানে মুস্তাফিজের কাজটা কি এবং ওর ফোকাস এরিয়াটা কি, বাকি সবাই কথা বলছে তাকে নিয়ে। আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু ওইভাবে নিজেকে ইনভলভ করেন এই জায়গাটাতে।
তো যে জায়গার উপরে আসলে কন্ট্রোলটা নাই, মুস্তাফিজ জানে যে আসলে কন্ট্রোলেবল কাজগুলো কী কী। 9 জানুয়ারি শুক্রবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের রংপুর রাইডার্স। একদিন বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বিপিএল সিজন 12। তবে টক অফ দ্য কান্ট্রি মুস্তাফিজ এবং টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কিনা। গুজব অনেক থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আইসিসি এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, সিলেট। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ফ্রান্স ও বসনিয়ায় তীব্র তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়ার কারণে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপ জুড়ে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি মেলা কনজিউমার ইলেকট্রনিক্স শো CES। এবারের প্রদর্শনীতে থাকছে বেশ কিছু AI উদ্ভাবন। জাপানের লুডেনাস AI এর কোকোমো নামের রোবটটি মানুষের সঙ্গে আলাপচারিতা করতে পারে। ভারতের তৈরি নোশ রোবট কাপড় লন্ড্রি সহ রান্না করতে সক্ষম। প্রদর্শনীতে 150টির বেশি দেশের 4500টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের মূল ট্রেন্ড হলো দৈনন্দিন যে কোনো পণ্যে AI এর প্রয়োগ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের চিকিৎসা ক্ষেত্রে বৈশ্বিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে যাত্রা শুরু করলো অত্যাধুনিক প্ল্যাটফর্ম ভার্চু কেয়ার BD। রাজধানীর গ্রিন রোডের ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ফিতা ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন ভার্চু কেয়ার BDর ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবএইডের কর্ণধার সাকিব শাইম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের CEO শরীফ আবেদ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইমার্সিভ সিমুলেশন এবং AI প্রযুক্তির সমন্বয়ে ভার্চু কেয়ার BD ডিজাইন তৈরি করা হয়েছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। এবারে জানাবো খেলার খবর। পেয়েছেন গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনায় বিএনপি। তারেক রহমান গণতন্ত্রের পথ প্রদর্শক মন্তব্য। আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে মনে করে জামায়াত। আওয়ামী লীগের মতো আরও অনেক দলের নির্বাসনে যাওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ। 21শে জানুয়ারি থেকে B1 B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় বিশিষ্টজনদের সাধুবাদ। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার